হোমওয়ার্ক রাখতে হবে, কারণ যত বেশি আপনি হোমওয়ার্ক প্র্যাকটিস করবেন তত বেশি আপনি এই জায়গাগুলো কভার করতে পারবেন। তো দেখেন, আজকে আমি প্রথমে একটু টাং টুইস্টার যে শুরু করি। টাং টুইস্টার হচ্ছে কি, আমরা কথা বলি, যেমন আমি বলি আই ইট রাইস, আই উইল গো টু স্কুল, নাও আই এম ইটিং রাইস, নাও আই এম গোয়িং টু ইউনিভার্সিটি। এইগুলা হচ্ছে সব সাধারণ বাক্য, কিন্তু যদি একটা বাক্য বাক্য বললাম যে নাও আই এম ইটিং ভেজিটেবল, কি বলছি, নাও আই এম ইটিং ভেজিটেবল, আমি এখন শাকসবজি খাচ্ছি, কিন্তু এটা ভেজিটেবল না বলে এটাকে যদি আমরা বলি ভেজিটেবল। আমরা পেপার বলি কিন্তু এটার উচ্চারণ পেপার হবে না। আমরা রেস্টুরেন্ট বলি, আমরা পেন্সিল বলি, কিন্তু এগুলা হচ্ছে আমাদের মতো করে আমরা নিজেরা এগুলো বলে থাকি, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে এর একটা আইপিএ সিম্বল রয়েছে, একটা আইপিএ মিনিং রয়েছে। সেই আইপিএ মিনিংটা কিন্তু আমাদেরকে ঠিক রাখতে হবে। আইপিএ মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যালফাবেট, অর্থাৎ আন্তর্জাতিক একটা নিয়ম রয়েছে। হ্যাঁ, যেমন আপনি আন্তর্জাতিক বাজারে কোনো কিছু যদি কেনাকাটা করতে যান, তাহলে সেখানে আপনাকে ডলারের মাধ্যমে পে করতে হয়, সেখানে আপনাকে ডলারের মাধ্যমে সবকিছু কিন্তু পে করতে হয়। তো এখানেও কিন্তু আপনাকে এই ডলার পে করার মতো এদের একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেটা বললে আপনি সবাই একবারে বুঝতে পারবে। তো দেখেন, তেমন কয়েকটা শব্দ সেন্টেন্স এখানে দিয়েছি। বলছে যে আমাদের মুখের জড়তা, যদি এই লেটারগুলো সঠিকভাবে উচ্চারণ করা যায়, তাহলে আমাদের উচ্চারণ অনেক পরিবর্তন আসবে এবং সেগুলো নেটিভ ইংলিশ স্পিকারদের মতোই শোনাবে। এগুলোকে ব্যবহার করে আমরা যদি কিছু টাং টুইস্টার প্র্যাকটিস করতে পারি, তাহলে আমাদের মুখের জড়তা কেটে যায়। আমি টাং টুইস্টারের জন্য কয়েকটা ওয়ার্ড বা শব্দ যেগুলো আমরা দেখেছিলাম গত একটা ক্লাসে, যেমন আমরা পেন্সিল বলি, এটাকে ফেনসল। আমরা পেপার বলি, এটাকে ইউকে অ্যাকসেন্টে বলা হয় ফেই পা। ফেই পা, এখানে শেষের আরটা বলা হয় না। ঠিক তদ্রূপ এখানে দেখেন, এই টাং টুইস্টারটার ভিতরে বলছে পিটার পাইপার পিকটে পিক অফ পিকেলড পেপারস। তো এইগুলোকে আমরা পি কে প না বলে, পি কে প উচ্চারণ না করে আমরা ফ এর মতো বলবো, পি এর স্থানে ফ থাকবে। হ্যাঁ, বলছে ফিটার, হ্যাঁ ফিটার ফাইপার ফিক্ট আ ফিক অফ পিকেলড পেপারস বা ফেইপা। ফেইপা, হ্যাঁ, হ্যাঁ মানে পি, হ্যাঁ পি এর পরিবর্তে এখানে আপনাকে ফ বলতে হবে। হ্যাঁ, সুমাইয়া আপা শুনতে পারছেন আপা? আচ্ছা, থ্যাংক ইউ ক্লাসে জয়েন করার জন্য, অনেক ধন্যবাদ। বলছে যে ফিটার, এটা পিটার বলবো না, ফয়রসি ফি, আর ট বলবো না, এই টি কে ঠ বলবো, ফি ছার, ফাই ফার, ফিক্ট আ, এই এ কে আমরা আ বলবো, আ ফিক অফ ফিকেলড পেইপা। পেইপা, হ্যাঁ আমরা পাওয়ার বলবো না, এটা হচ্ছে পাওয়া। পাওয়া, আমরা অনেক সময় বলি না যে পাওয়ার হাউস বা পাওয়ার প্ল্যান্ট, নট পাওয়ার। এটা সঠিক উচ্চারণটা কিন্তু ইউকে অ্যাকসেন্টে যদি আমরা বলি, শেষের আর বা রটা অনুচ্চারিত থাকে। তারপর বলছে, হ্যাঁ, না, হ্যাঁ এসটা একদমই উচ্চারণ হবে না, বা এখানে ফেইপা এই পর্যন্ত বলবো। তারপর দেখেন, বলছে পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট। পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেটস আ পেইনফুল পিকচার। হ্যাঁ, এটা সাধারণভাবে যদি পড়ি তাহলে এমন শোনায় যে পিক পকেটিং মানে হচ্ছে পকেট মার। হ্যাঁ, পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেটস এ পেইনফুল পিকচার। তো এটাকে পিক পকেটিং না বলে এটা আমাদের বলতে হবে ফিক পকেটিং। ফিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট portrays a painful picture. পিকচার, হ্যাঁ আমরা এটা একটু খেয়াল করব। the 30 the 33 thieves thought that they thrilled the thorn throughout Thursday. throughout Thursday শব্দটা মনে রাখবেন। হ্যাঁ, বলছে throughout Thursday, Thursday। আবার দেখেন, বলছে যে দা 33 থিপস থট দ্যাট, 30 জন, 33 মানে 30 জন থিপ চোরেরা চিন্তা করেছিল যে দে থ্রিল দ্য থ্রন থ্রু আউট থার্সডে, তারা বৃহস্পতিবার, থ্রিল্ড মানে তারা হচ্ছে একটা বিয়ে ক্রিয়েট করবে, একটা ভীতি বা একটা সঞ্চার বা ভয়। তো বলছে যে ফিটার ফাইপার ফিকটে ফিক অফ ফিকেল ফেইপার্স ফিক ফকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট ফর ট্রেডস আ পেইনফুল পিকচার। Picture of prominent poet Phoebe Shelley portrays the perfect perfection of poetry arena. পোয়েট্রি অ্যারিনা, হ্যাঁ একটু ভালো করে খেয়াল করবেন। তো এখানে পি কে আমরা ফ বলবো পি এর জায়গায়। এরপর দেখেন, বলছে যে মিস্টার টাং টেস্টার, এটা টাং আমরা না বলে এটা বলবো ঠাং। এটা সঠিক উচ্চারণটা হবে ঠাং। আমরা বলেছি টি এর জায়গায় একটা হচ্ছে অ্যাসপিরিয়েটেড সাউন্ড আর একটা হচ্ছে নন অ্যাসপিরিয়েটেড সাউন্ড।
একটা হচ্ছে অ্যাসপিরেটেড আর একটা হচ্ছে নন অ্যাসপিরেটেড। অর্থাৎ আমরা এইটা যখন মুখ দিয়ে আমাদের বেশি বাতাস প্রবাহিত হবে সেটা হচ্ছে অ্যাসপিরেটেড, আর যখন কম বাতাস প্রবাহিত হবে সেটা হচ্ছে নন অ্যাসপিরেটেড। তো দেখেন বলছে মিস্টার ঠাং টুইস্টার ট্রাইড টু ট্রেন হিজ ঠাং টু টুইস্ট অ্যান্ড লার্ন টু লেটার টি। অর্থাৎ এখানে যত জায়গায় টি আসবে টি এর উচ্চারণটা আমরা টি না বলে ঠ বলবো। রিপা, টি এর জায়গায় আমরা ঠ বলবো, টি এর জায়গায় আমরা কি বলবো, ঠ উচ্চারণ করব। তাহলে এই টি এর জায়গায় আমরা কি ঠ বলবো, তাহলে কিন্তু উচ্চারণগুলো নেটিভ স্পিকার, গ্লাসটা টানি দাও, নেটিভ স্পিকারদের মতো শোনা যাবে। মিস্টার ঠাং টুইস্টার ট্রাইড, মিস্টার ঠাং টুইস্টার ট্রাইড না, এটা টি কে আমরা ঠ বলবো। মিস্টার ঠাং টুইস্টার ট্রাইড টু ট্রেন হিজ ঠাং টু টুইস্ট এন্ড টার্ন টু লেটার টি না, এটা হবে ঠ। ঠ। এটা কিন্তু আমরা দেখবো এখানে, দেখেন এই যে বলছিল যে আমরা কোন কোন জায়গায় কি প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণগুলো কেমন করব সেইগুলা একটু দেখবো, যে যে 9টা লেটার আমাদের বেশি মনে রাখতে হয় সেই 9টা লেটার কি কি। যে 9টা লেটার বেশি মনে রাখতে হয়, যেমন এই, এটাকে আমরা কি বলবো, এই। হ্যাঁ, এই 9টা লেটারকে আমরা একটু মনে রাখবো। তারপর বলা হচ্ছে যে, এটাকে বলতে হবে যেই। কে বা সি, কে, কিউ, এগুলাকে আমরা বলবো খ বা কে। এই, ও, ও, দেখেছেন ফ্রি, এই যে আমরা বলেছি পেন্সিল না, এটা পেনসল। কিউ, আ, ফি, ডাব্লিউ, ফি, ডাব্লিউ, আমরা ডাব্লিউ বলি না, নো, এটা বলতে হবে ডাব্লিউ, ডাব্লিউ। এই লেটার গুলো মনে রাখার পর দেখেন টাং টুইস্টার প্র্যাকটিস করার পর আমরা এই শব্দগুলোও কিন্তু একটু পড়তে পারি। এই শব্দগুলো আমরা কিভাবে পড়বো, এই শব্দগুলো এখানে দেখেন বলছে যে এখানে রুলটা এরকম, শব্দের শুরুতে কে এন থাকলে তার উচ্চারণ হবে ন, এক্ষেত্রে কে অনুচ্চারিত থাকে। যেমন নলেজ, নলেজ, হ্যাঁ, নলেজ মানে হচ্ছে জ্ঞান। তারপর বলছে নাইট, তারপর বলছে নি। এখন শব্দের শুরুতে কে এন, নলেজ লিখতে গেলে কে এন ও ডাব্লিউ, কে এন ও ডাব্লিউ এল ই ডি জি ই, নলেজ। কিন্তু এখানে এই শব্দের শুরুতে যদি কখনো কে এবং এন একসঙ্গে থাকে তাহলে এই কেটাকে বাদ দিয়ে এন থেকে শুরু করতে হবে, এটাকে বাদ দিয়ে এন থেকে শুরু করতে হবে। হ্যাঁ, বলছে হচ্ছে নলেজ, কে নলেজ বলা যাবে না। যেমন নি, নি মানে হচ্ছে হাঁটু, আমরা কি কখনো কেউ বলি কে নি, এটা কিন্তু আমরা বলি না, কে নি এটা বলা যায় না। এরপর বলছে ডাব্লিউ এর পর এইচ অথবা আর থাকলে ডাব্লিউ এর উচ্চারণ হয় না। যেমন ডাব্লিউ এর পর কি থাকবে, এইচ অথবা আর। এই যে দেখেন, ডাব্লিউ এর পরে এইচ অথবা আর থাকলে, যেমন ডাব্লিউ আর আই টি ই, তো এই যে বলছে ডাব্লিউ এর উচ্চারণটা হবে না, কোথায় হবে না, ডাব্লিউ এর পরে আর রয়েছে, রাইট বানান হচ্ছে ডাব্লিউ আর আই টি ই, এই ডাব্লিউ কে বাদ দিয়ে আর থেকে বলতে হবে রাইট, আর আই টি ই, রাইট। এই ডাব্লিউটা বলার প্রয়োজন হবে না। আমরা যারা নতুন এই ভাষাটা শিখতে আসি অনেকে আমরা বলে থাকি শুল্ড, এটা উচ্চারণ হবে শুড, এস এইচ ও ইউ এল ডি, শুড। হ্যাঁ, আমরা অনেকে বলে থাকি সল্ক, টল্ক, ওয়াল্ক, এইভাবে কিন্তু অনেকে বলে, এটা হচ্ছে ভুল উচ্চারণ। সঠিক কি হবে, এগুলাকে সাইলেন্ট লেটার বলা হয়। তো এখানে হচ্ছে শব্দের প্রথমে একই সঙ্গে পাশাপাশি যদি ডাব্লিউ এর পরে এইচ অথবা আর থাকে তাহলে ডাব্লিউ এর উচ্চারণটা হবে না, ওই এইচ অথবা আর থেকে শুরু করতে হবে। যেমন বলছে রং, ডাব্লিউ আর ও এন জি, এখানে আর থেকে বলতে হবে, ডাব্লিউ থেকে বাদ। তারপর বলছে হু, হু মানে হচ্ছে কে। রেসলিং, হ্যাঁ, এই ডাব্লিউ থেকে বাদ দিতে হবে। দেখেন এই রুলগুলো আমি এই শীটটা দিব, এখান থেকে পড়বেন। শব্দের শেষে ই থাকলে, কি থাকলে, ই থাকলে ই এর উচ্চারণ হয় না। যেমন আমরা বলি নেম, এন এ এম ই, তো এটা কি নেমি, আসলে উচ্চারণ কিন্তু নেমি হওয়ার কথা ছিল, কিন্তু এটার উচ্চারণ হয়েছে নেইম, এন এ এম ই, নেম মানে হচ্ছে নাম। সি ও এম ই, কাম মানে হচ্ছে আশা, কাম শব্দের অর্থ কি হবে, আশা। টি এ কে, টেক মানে হচ্ছে নেওয়া। এফ এ কে, ফেক মানে হচ্ছে ভুয়া, ফেক। হ্যাঁ, তো এটাকে কিন্তু আমরা ফেকি, টেকি, কামি, নেমি এটা বলা লাগে না, বলার প্রয়োজন পড়ে না। শব্দের শেষে ই থাকলে ই এর উচ্চারণ হয় না, ই এর উচ্চারণ করার দরকার হয় না। হুম, তো এখানে অনেক রুল রয়েছে কি কিভাবে আমরা এই লেটার বা বর্ণগুলো উচ্চারণ করব, তার একটা সুন্দর নিয়ম দিয়েছে। বলছে 3 বর্ণ বিশিষ্ট ওয়ার্ডের কনসোনেন্ট আই এবং ই এভাবে ব্যবহৃত হলে আই প্লাস ই থাকলে আই এর উচ্চারণ, এর উচ্চারণটা আই হয়। যেমন এম আই সি ই, এই যে দেখেন আই প্লাস ই,
বলছে MICE, এটা উচ্চারণ হবে মাইস, মিস না কিন্তু মাইস, RICE, এটা কিন্তু রিসি হবে না, এটা হবে রাইস, রাইস, ওয়াইজ, সাইজ। হ্যাঁ, এই শব্দগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, তারপর দেখেন এখানে হচ্ছে মূলত টাং টুইস্টার প্র্যাকটিস করার পর এই লেকচার শিটটা আমরা ফলো করব। আর টাং টুইস্টারটা প্র্যাকটিস করতে গেলে আমাদের সব সময় এই 9টা লেটারকে বেশি গুরুত্ব দিতে হবে। সি, কে, কিউ এগুলো থাকলে আমরা সাধারণত খ উচ্চারণ করি, টি কে আমরা ঠ উচ্চারণ করি, টাইম, টাইম, হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট। তাহলে এখানে আমরা এই প্রোনাউন্সিয়েশনটা সঠিক করতে পারবো যদি আমরা, এই যে দেখেন বলছে যে এই 9টা লেটার 26টা লেটারের ভিতরে আমরা প্রথমে যে শব্দটা বলি এ, এ, হ্যাঁ, কিন্তু এটা সঠিক উচ্চারণটা হবে এই, এই। হ্যাঁ, তারপর হচ্ছে বি, সি, ডি, ই, এফ, জি, এটা দেখেন এফ, এফ, জি, এইচ, আই, জেই, কেই, এল, এল, এম, এন, ও, ও, পি, পি, কিউ, কিউ, আ। ব্রিটিশ অ্যাকসেন্টে র হবে না, আ, আ। আমেরিকান অ্যাকসেন্টে আবার বেশিরভাগ জায়গায় র আর কে আরই বলছে। এস, এস, টি, টি, ইউ, ভি, ডাব্লিউ, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড, ওয়াই, জেড। হ্যাঁ, তাহলে এই লেটার বা বর্ণগুলোকে আমাদেরকে ঠিক এইভাবে উচ্চারণ করতে হবে। টাং টুইস্টারের এই বাক্যগুলো একটু পড়বেন প্লিজ। ফিট আর ফাইফার ফিকটে ফিক অফ ফিকেল ফেইপার্স, হ্যাঁ, বা ফেইপা, আমেরিকান অ্যাকসেন্টে বললে ফেইপার্স। তাহলে বাক্যগুলো যদি আমি দ্রুত বলি বা দ্রুত বলার প্র্যাকটিস করি, তাহলে কিন্তু এই বাক্যগুলো আমাদের ঠিক একজন ইংলিশম্যান, একজন নেটিভ স্পিকার যেভাবে বলে ঠিক আমরাও সেভাবে বলতে পারবো। ফিট আর ফাইফার ফিকটা ফিক অফ ফিকেল ফেইপার্স। দেখবেন ক্রিকেট খেলা বা ফুটবল খেলায় যখন ধারাবর্ষ দেয়, সারা বিশ্বের মানুষ যেন সেই ভাষাটা ওরা কি বলতে চাচ্ছে এটা বুঝতে পারে, তারা কিন্তু আইপিএ মেইনটেইন করে উচ্চারণ করে থাকে। আইপিএ মেইনটেইন করে কিন্তু ক্রিকেট খেলায় ধারাবর্ষ দেওয়া হয়। Peter Pfeiffer picked a fig of fickle vapors. Pickpocketing in public transport frustrates a painful picture. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to learn later T. অর্থাৎ টি কে ঠ বলবো, তারপর পি কে ফ বলবো, আর সি, কে, কিউ এগুলো থাকলে সেখানে আমরা খ উচ্চারণ করব স্বাভাবিক নিয়মে। তো এখানে এই দুইটা সেন্টেন্স একটু পড়বেন সুমাইয়া আপা, যে ফিটার ফাইফার একটা আর ফিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট, এই দুইটা একটু উচ্চারণ করে পড়তে হবে। হ্যাঁ, দুইটা সেন্টেন্স মাত্র। হ্যাঁ, Operating in public transport portrays a faithful picture. ফিক্সা। তাহলে এই বাক্যগুলো আবার বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। এগুলো যত বেশি আপনি পড়বেন দেখবেন আপনার জড়তাটা তত বেশি চলে যাচ্ছে। আমরা তো গ্রামার শিখতেছি, আমরা স্পোকেন রুল শিখতেছি, তাই না? শুধু রুল শিখলে হবে না, শুধু গ্রামার শিখলে হবে না, আমাদেরকে শুদ্ধভাবে কথা বলা শিখতে হবে। আপনি একটা কনফারেন্সে গিয়েছেন, ফেইফা বলবেন, ব্রিটিশ অ্যাকসেন্টে কিন্তু ওখানে আপনার আর বা আর এর পরে যা থাক ওটা উচ্চারণ করার প্রয়োজন হচ্ছে না। হ্যাঁ, তাহলে এখানে যেমন আমরা ফাদার বলি, ব্রিটিশ অ্যাকসেন্টে বলা হচ্ছে ফাদা, ফাদা, হি ইজ মাই ফাদা, শি ইজ মাই মাদা, ফাদার, মাদার, এটা আমরা বলি। কিন্তু যখনই আপনি ইউকে, তারপর হচ্ছে আমেরিকা বা অন্য বিশেষ করে ইউকে অ্যাকসেন্টে, সেখানে এই আর বা রটা কিন্তু শেষের রটা সাইলেন্ট থাকে। হ্যাঁ, এটা বলা যাবে না। আচ্ছা, দেখেন তারপর আমরা একটু সরাসরি সেই স্পোকেনের যে রুল গুলো করা ছিলাম সেই রুল গুলো একটু দেখবো। আমরা সম্ভবত 20 পর্যন্ত পেরেছিলাম, এখন তার পরের থেকে একটু দেখবো। এই রুল গুলা দিয়ে আপনারা আপনাদের দৈনন্দিন জীবনের কথা বলার চেষ্টা করবেন, যে আপনারা কি কি করেন। যেমন সারাদিন আমরা কি কি কাজ করি, সকালে কখন ঘুম থেকে উঠি, হ্যাঁ, কখন আমরা পুনরায় ঘুমাতে যাই, এর ভিতরে আরো অনেক কাজ করে থাকি। তো সেই রুলগুলো আমাদেরকে এইভাবে বর্ণনা করতে হবে। দেখেন এখানে একটা রুল দিয়েছে, রুলটা হচ্ছে, রুলটা হচ্ছে শুড হ্যাভ। বলো। হ্যাঁ, পড়াচ্ছি, তুমি বাসায় আসো। হুম। আচ্ছা, তাহলে এই রুলটা কি হবে? এই রুলটা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে, এই রুলটা হচ্ছে আমাদের শুড হ্যাভ এর একটা রুল। আমরা 20-র পর থেকে দেখবো 21, একটা ধারাবাহিক ভাবে আমরা এই রুলগুলো কিন্তু দেখতেছি। দেখেন বলছে আই হ্যাভ হ্যাড, এখান থেকে দেখাই হাউ অফেন। হাউ অফেন এর বাংলা অর্থ হচ্ছে কতবার। হ্যাঁ, হাউ অফেন, হাউ অফেন শব্দের অর্থ হচ্ছে কতবার। তো বলছে তুমি কতবার করবে, হাউ অফেন উইল ইউ ডু, তুমি কতবার কাজটি করবে,
হাউ অফেন উইল ইউ ডু দা ওয়ার্ক, তুমি কতদিন পর পর ব্যায়াম করো। হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ, তুমি কতদিন পর পর তোমার মা বাবার সাথে দেখা করো। হাউ অফেন ডু ইউ মিট ইউর প্যারেন্টস, হাউ অফেন ডু ইউ মিট ইউর প্যারেন্টস, তুমি কতদিন পর পর তোমার মা বাবার সাথে দেখা করো। যদি এই বাক্যটাকে পাস্ট টেন্স করা হয়, তুমি কতদিন পর পর তোমার বাবার সাথে দেখা করতে বা করেছিলে, হাউ অফেন ডিড ইউ মেট ইউর প্যারেন্টস। হ্যাঁ, ডিড দিলে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে। হ্যাঁ, ডিড দিলে কি দিতে হয়, ভার্বের ভি অন ফর্ম। তুমি কতদিন পর পর তোমার পাসওয়ার্ড পরিবর্তন করো, হাউ অফেন ডু ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড, হাউ অফেন ডু ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড। তাহলে কি করলাম আমরা, হাউ অফেন মানে হচ্ছে কতবার। হুম, আচ্ছা, হাউ লং মানে হচ্ছে কতক্ষণ ধরে, হাউ অফেন এবং হাউ লং। আচ্ছা, এরপর দেখেন একটা রুল রয়েছে, রুলটা হচ্ছে শুড হ্যাভ, এর অর্থ হচ্ছে থাকা উচিত। শুড হ্যাভ শব্দের অর্থ হচ্ছে থাকা উচিত, কোথাও কোনো জিনিস থাকা উচিত, সেক্ষেত্রে শুড হ্যাভ বা কারো থাকা উচিত। যেমন তোমার একটা গাড়ি থাকা উচিত, ইউ শুড হ্যাভ এ কার, তোমার একটা গাড়ি থাকা উচিত, ইউ শুড হ্যাভ এ কার। তোমার শালীনতা থাকা, এখানে একটা আওয়াজ আসছে কিসের? হ্যাঁ, আচ্ছা, আওয়াজটা দেখি আমি একটু ইয়ে করতে পারি কিনা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, সুমাইয়া আপা একটু ইয়ে করে রাখবেন, তাহলে যদি কোনো আওয়াজ থাকে একটু মিউট রাখবেন। তো বলছে তোমার একটা গাড়ি থাকা উচিত, ইউ শুড হ্যাভ এ কার। তোমার একটা বাড়ি থাকা উচিত, ইউ শুড হ্যাভ এ হাউস। তোমার একটা, তোমার ঢাকায় একটা বাড়ি থাকা উচিত বা তোমার ঢাকায় একটা ফ্ল্যাট থাকা উচিত, ইউ শুড হ্যাভ এ ফ্ল্যাট ইন ঢাকা সিটি, ইন ঢাকা সিটি। তোমার কলকাতা শহরে একটা বাড়ি থাকা উচিত, ইউ শুড হ্যাভ এ হাউস ইন কলকাতা সিটি, কলকাতা সিটি। তোমার একটা সুন্দর মোবাইল থাকা উচিত, ইউ শুড হ্যাভ এ নাইস মোবাইল, ইউ শুড হ্যাভ এ নাইস মোবাইল। তাহলে এই শুড হ্যাভ দিয়ে আমরা এই বাক্যগুলো করব, যেখানে থাকা উচিত বা থাকা উচিত, মূলত এই ধরনের বাক্যগুলো আমরা শুড হ্যাভ ব্যবহার করে করব। তোমার একটা গাড়ি থাকা উচিত, তোমার একটা দামি আইফোন মোবাইল থাকা উচিত, সেক্ষেত্রে স্ট্রাকচারটা হবে হচ্ছে শুড হ্যাভ, সাবজেক্টের পরে শুড হ্যাভ প্লাস এক্সটেনশন। ইয়েস, করা, হ্যাঁ, করা মানে থাকা উচিত। আর যদি শুধু বলছেন যে উচিত, শুধু উচিত, সেক্ষেত্রে শুড হবে। যেমন আমার কাজটি করা উচিত, আই শুড ডু দা ওয়ার্ক। আমার আগামীকাল ঢাকায় যাওয়া উচিত, এখানে আই শুড হবে। আমার তাদের সাথে দেখা করা উচিত, আই শুড হবে। অর্থাৎ সাধারণ উচিত বোঝালে সেক্ষেত্রে শুড ব্যবহার করা হবে। আচ্ছা, এরপর দেখেন, এই যে দিনের মতো উজ্জ্বল, কাজলের মতো কালো, ভ্রমরের মতো কালো, লোহার মতো শক্ত, এগুলা অ্যাজ, মাঝখানে একটা অ্যাজেক্টিভ, আবার অ্যাজ, দুই পাশে অ্যাজ দিয়ে ঘিরে ফেলতে হবে, মাঝখানে কিন্তু অ্যাজেক্টিভ থাকবে। অ্যাজ ব্রাইট অ্যাজ, দিনের মতো উজ্জ্বল, অ্যাজ ব্রাইট অ্যাজ ডে, দিনের মতো উজ্জ্বল, অ্যাজ ব্রাইট অ্যাজ কোল, কয়লার মতো কালো। কি কি আছে বাক্যগুলো একটু পড়েন তো। অ্যাজ ব্রাইট অ্যাজ ডে, দিনের মতো উজ্জ্বল, অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল, কয়লার মতো কালো, অ্যাজ অ্যাজ হার্ড অ্যাজ আয়রন, লোহার মতো শক্ত, অ্যাজ কোল্ড অ্যাজ আইস, বরফের মতো ঠান্ডা। যদি বলা হয় পাথরের মতো শক্ত, তখন কি হবে, পাথরের মতো শক্ত। অ্যাজ As a stone, stone as অ্যাজ হার্ড hard. অ্যাজ একই নিয়মে করবেন। কি বলেছি, পাথরের মতো শক্ত, অ্যাজ হার্ড অ্যাজ স্টোন অথবা রক। হ্যাঁ, স্টোন মানে হচ্ছে পাথর, যাই হোক, লোহার মতো শক্ত, দেখেন অ্যাজ হার্ড অ্যাজ আয়রন। আপনি একটা, হ্যাঁ, আপনি একটা জিনিসে হাত দিয়েছেন, দিয়ে বলছেন এটা তো লোহার মতো শক্ত, এটা পাথরের মতো শক্ত, এটা পানির মতো নরম, তুলার মতো নরম। অর্থাৎ এখানে আপনাকে অ্যাজ অ্যাজ ব্যবহার করতে হবে, দুই পার্শ্বে অ্যাজ থাকবে, দুই পার্শ্বে অ্যাজ থাকবে, থাকবে মাঝে হচ্ছে অ্যাজেক্টিভ ব্যবহার করতে হবে। হ্যাঁ, মাঝে কি দিতে হবে, অ্যাজেক্টিভ দিতে হবে। আচ্ছা, এরপর দেখেন খুব সহজ সহজ রুল এগুলা। আই লাইকলি দাও, ওটা না, এই যে উড ইউ মাইন্ড এর ব্যবহার, কি বলছে, উড ইউ মাইন্ড এর সঠিক ব্যবহার। আপনি যদি ভদ্রভাবে কাউকে কোনো কিছু সুপারিশ করতে চান, তখন ব্যবহার করতে হবে উড ইউ মাইন্ড। ভদ্রভাবে কোনো কিছু সুপারিশ করতে চান, সেক্ষেত্রে কি ব্যবহার করতে হবে, উড ইউ মাইন্ড। যেমন উড ইউ প্লিজ প্লাস, সরি, উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, উড ইউ প্লিজ টেকিং এ কাপ অফ টি, উড ইউ প্লিজ স্পিকিং ইয়োর, উড ইউ প্লিজ টেল মি ইয়োর অ্যাড্রেস। তাহলে এখানে উড ইউ মাইন্ড এর ব্যবহার, উড ইউ মাইন্ড অর্থাৎ আপনি কি কিছু মনে করবেন বা আপনি কি কিছু মনে করবেন না তো। এরপর বলছে উড ইউ মাইন্ড প্লাস ভার্বের পর আইএনজি, আপনি কি একটু সরে বসবেন,
আপনি একটা বেঞ্চে বসেছেন, সেখানে আরেকজন বসতে চাচ্ছে, তো আপনি আপনার পাশে যে রয়েছে তাকে আপনি বলছেন যে আপনি কি একটু সরে বসবেন, আপনি কি একটু পাশে নড়ে বসবেন। এক্ষেত্রে উড ইউ প্লিজ প্লাস ভার্বের পর আইএনজি, উড ইউ মাইন্ড মুভিং অ্যাসাইড প্লিজ, কি বলছে, উড ইউ মাইন্ড মুভিং অ্যাসাইড প্লিজ, আপনি কি একটু সরে বসবেন। অবশ্যই অবশ্যই, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি উড ইউ প্লিজটা ব্যবহার করবেন। আমাকে কিছু টাকা ধার দিবেন, মনে করেন আপনার পরিচিত কারো কাছে আপনি টাকা ধার চাইছেন, তার কাছে আপনি কি করে টাকা চাইবেন, বলছে উড ইউ প্লিজ, উড ইউ প্লিজ, এখানে প্লিজ দিলে ভালো হয়, প্লিজ না দিলেও হয়, উড ইউ মাইন্ড লেন্ডিং মি সাম মানি, উড ইউ প্লিজ লেন্ডিং মি সাম মানি, উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি। তো এখানে দেখেন একটা বিষয় মনে রাখতে হবে, উড ইউ প্লিজ, হ্যাঁ, অথবা উড ইউ মাইন্ড, আপনি কি কিছু মনে করবেন বা আপনি কিছু মনে করবেন না তো, ডোন্ট বি আপসেট, মন খারাপ করো না। আপনার বাড়ির পাশে একটা ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছে, সে ফেল করেছে, আপনি তাকে বলছেন ডোন্ট বি আপসেট, বিচলিত হয়ে না, মন খারাপ করিও না, তুমিও একটা সুন্দর মেয়েকে বিয়ে করবে, ডোন্ট বি আপসেট, ইউ উইল মেরি আ বিউটিফুল গার্ল, হতাশ হয়ে না, তুমিও একদিন খারাপ সময় কাটিয়ে উঠবে, ডোন্ট বি আপসেট, ইউ উইল ওভারকাম ব্যাড সিচুয়েশন। হ্যাঁ, আচ্ছা, এই রুলটা একটু পড়বেন, হাউ এলস, 30 রুলস, এর ব্যবহার আর কিভাবে, হাউ এলস। How আর কিভাবে, আর কিভাবে আমি তোমায় ভালোবাসবো, হাউ এলস উইল আই লাভ ইউ, আর কিভাবে আমি তোমায় বলবো, হাউ এলস উইল আই টেল ইউ, আর কিভাবে আমি তোমায় বুঝাবো, হাউ এলস উইল আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আর কিভাবে আমি তোমায় মিস করবো, হাউ এলস উইল আই মিস ইউ। হাউ এলস উইল আই মিস ইউ, এই হাউ এলস এর একটা সঠিক ব্যবহার, সেটা হচ্ছে আর কিভাবে, আর কিভাবে আমি তোমায় ভালোবাসবো, আর কিভাবে আমি তোমায় এই ইংরেজিটা বুঝাবো, আর কিভাবে আমি তোমায় অঙ্কটা বুঝাবো, সেক্ষেত্রে হাউ এলস ব্যবহার করতে হয়। এরপর একটা রুল রয়েছে, দ্যাটস হোয়াই। তো দেখেন এখানে রুল করাতে গেলে আমাদের সময়ের অপচয় হবে, এগুলো আপনারা একটু রিডিং করবেন এবং এখান থেকে আপনারা নিজেরা বাক্য তৈরি করবেন। এখান থেকে এই যে বাক্যটা এখানে বইতে লিখে দেওয়া রয়েছে, এর বাহিরেও কিন্তু আরো অনেক ভার্ব রয়েছে এবং এই ভার্ব গুলো থেকে নতুন নতুন বাক্য তৈরি করতে হবে। যেমন দেখেন, নাথিং মেক্স সেন্স, কোনো কিছু বলা লাগে না। বলছে সে ইংরেজিতে পারদর্শী, সে ইংরেজিতে পারদর্শী, কি হবে, হি ইজ গুড অ্যাট ইংলিশ, হি ইজ গুড অ্যাট ইংলিশ, সে ইংরেজিতে পারদর্শী। আমি সাঁতার কাটায় দক্ষ ছিলাম, এতক্ষণ দেখেন প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছি, এখন পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। আই ওয়াজ গুড অ্যাট সুইমিং, কি বলতে হবে, আই ওয়াজ গুড অ্যাট সুইমিং, সে ইংরেজিতে কথা বলায় পারদর্শী, হি ওয়াজ গুড অ্যাট হি ওয়াজ গুড অ্যাট, সে ইংরেজিতে কথা বলায় পারদর্শী, হি ইজ গুড অ্যাট সুইমিং, হি ইজ গুড অ্যাট ইকোনমিক্স, সে অর্থনীতিতে পারদর্শী, সে বাংলা বলায় পারদর্শী, হি ইজ গুড অ্যাট স্পিকিং বেঙ্গলি, হি ইজ গুড অ্যাট স্পিকিং বেঙ্গলি। অর্থাৎ কোনো কিছুতে কোনো মানুষ পারদর্শী বোঝালে সেক্ষেত্রে আপনাকে গুড অ্যাট ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে কি ব্যবহার করতে হবে, গুড অ্যাট। এরপর একটা নিয়ম বলছে দেখেন, কল্পনা অর্থে, কোন অর্থে, কল্পনা, এটা কিন্তু বাস্তবে আসলে খুব কমই ঘটে থাকে। কল্পনা অর্থে, আমি যদি তোমার জায়গায় হতাম, আসলে কিন্তু একজন আরেকজনের জায়গায় যাওয়া আদৌ সম্ভব না। একজন দেখবেন বোর্ড পরীক্ষায় দেশ সেরা হয়, তাই না, এটা কিন্তু সকল বোর্ড থেকে নির্ধারিত করা হয়। তো এখানে বলছে যে আমি কল্পনা করছি, কল্পনায় আনতেছি যে আমি যদি তোমার জায়গায় থাকতাম বা আমি যদি তুমি হতাম, ইফ আই ওয়ার ইউ, কি হবে, ইফ আই ওয়ার ইউ, আই উড এনজয় মাই ভ্যাকেশন, তাহলে আমি যদি তুমি হতাম, আমি আমার ছুটিটা উপভোগ করতাম। ইফ আই ওয়ার এ বার্ড, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। আচ্ছা, এরপর দেখেন আরো কিছু রুল এখানে রয়েছে, এই রুলগুলো একটু কাইন্ডলি এখান থেকে পড়বেন। এগুলো পড়ার পর আমরা একটু সরাসরি আজকে ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিসটাতে চলে যাই, কারণ ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস না করলে আমরা কতটা শিখতে পারতেছি, কতটা আমাদের কাজ হচ্ছে, এইটা আমরা বুঝতে পারবো না। তবে দেখেন এই ল্যাঙ্গুয়েজ ড্রিল পার্ট 1 বা যেটা আমরা পার্ট পার্ট করেছি, এখানে প্রথম দিকে কিন্তু আপনাকে অনেক পড়তে হবে। এখানে এই ভার্ব ফর্ম গুলো মুখস্থ করতে হবে। এই যে দেখেন, রেন্ট, ভেদ করা, রেন্ট রেন্ট, রিং মানে হচ্ছে বাজানো, রিং র্যাং রাং, রান মানে দৌড়ানো, রান আর ইউএন, দৌড়িয়েছিল র্যান, আর দৌড়িয়ে আছে রান, রান র্যান রান, এইগুলা কিন্তু বেশি বেশি পরিমাণে
মুখস্থ করতে হবে। তো এইগুলো মুখস্থ করার পর দেখেন এখানে প্রেজেন্টেশন দিয়েছি, এখানে ডেইলি অ্যাক্টিভিটিস এর উপর কিভাবে কথা বলতে হয় সেই প্রেজেন্টেশন দিয়েছি, অ্যাবাউট এই ডেইলি অ্যাক্টিভিটিস। এরপর এখান থেকে আমাদেরকে কঠিন ওয়ার্ড গুলো খাতায় লিখতে হবে এবং এইগুলা কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ জানতে হবে। দেখেন এবার এই বি ভার্ব দিয়ে বাক্য করতে হবে। কে পারবেন? তাজ ভাইয়া করতে পারবেন? এই বক্স দেখে দেখে বাক্য করতে হবে। আই অ্যাম এ টিচার, আই ওয়াজ এ টিচার, আই উইল বি এ টিচার। বাক্য করতে হবে বক্স থেকে। হ্যাঁ করেন, একজন করলে হচ্ছে। আই অ্যাম এ টিচার, আমি একজন সে। একজন টিচার। টিচার। আমি একজন টিচার ছিলাম। আই উইল বি এ টিচার, আমি একজন টিচার হব। উই আর এ স্টুডেন্ট, উই আর এ স্টুডেন্টস, আমরা অনেকগুলো স্টুডেন্ট। উই ওয়ার উই ওয়ার এ স্টুডেন্ট, স্টুডেন্টস, আমরা স্টুডেন্ট ছিলাম। উই উইল বি এ স্টুডেন্টস, স্টুডেন্ট, স্টুডেন্টস হবে স্যার, অনেকগুলো স্টুডেন্ট। হ্যাঁ আমরা এখানে স্টুডেন্ট স্টুডেন্টস হবে, হ্যাঁ হব। স্টুডেন্টস দিতে হবে প্রত্যেকটা জায়গায় যেহেতু প্লুরাল। ইউ আর এ টিচার, তুমি একজন টিচার। ইউ ইউ ওয়ার ইউ ওয়ার এ টিচার, তুমি টিচার। ইউ ওয়ার হবে না, ইউ ওয়ার এ টিচার, তুমি হ্যাঁ টিচার ইউ এর ছিলে। পরে এখানে কখনো সিঙ্গুলার ভার্ব হবে না, ইউ এর পরে কখনোই ওয়াজ হবে না, পাস্ট টেন্সে হলে ওয়ার, প্রেজেন্ট ফর্মে হলে আর। তারপর ইউ ওয়ার এ টিচার, তুমি টিচার ছিলে, তুমি একজন টিচার ছিলে। ইউ উইল বি এ টিচার, তুমি একজন টিচার হবে। আচ্ছা তারপর দেখেন এখানে আমাদেরকে এইখানে অনেক বক্স দিয়েছে, আমি এই বক্স গুলো একটা সময় আপনাদেরকে দেখিয়েছিলাম। হি ইজ এ ড্রাইভার, হি ওয়াজ এ ড্রাইভার, হি উইল বি এ ড্রাইভার। অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিয়েছি, আই রাইট এ লেটার, এর পাস্ট ইনডেফিনিট আই রোট এ লেটার, এর ফিউচার ইনডেফিনিট আই উইল রাইট এ লেটার। আবার সাবজেক্ট আই ব্যবহার না করে আমরা যদি উই বলি, উই সিং এ সং, উই উইল সিং এ সরি উই স্যাং এ সং, উই উইল সিং এ সং। অর্থাৎ এই বক্সগুলো থেকে আমাদেরকে বাক্য তৈরি করা শিখতে হবে। যখন আপনি এই বক্স থেকে বাক্য তৈরি করা শিখে গেলেন তখন এই ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করতে হবে। যেটা পারবেন না সেটা আমি বলে দিব, সেটা একটু মার্ক করে রাখবেন। সে একটি গাড়ি চালায়। চালায় বললে কখন বোঝায়? বর্তমান কালে চালায়। চালায় বলে কখন বোঝায়? বর্তমান কালে। সে একটি গাড়ি চালিয়েছিল তখন কি হবে? অতীত কালে। বলেন হি ড্রোভ এ কার, হি ড্রোভ এ কার। আচ্ছা এখান থেকে বাক্যগুলো সুমাই আপা একটু পড়েন তো বাংলার সঙ্গে ইংরেজি। সে একটি গাড়ি চালায়, হি ড্রাইভস এ কার। সে একটি গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ এ কার। সে একটি গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ এ কার। সে একটি গাড়ি চালাইতেছে, হি ইজ ড্রাইভিং এ কার। সে একটি গাড়ি চালাইতেছিল, হি ওয়াজ ড্রাইভিং এ কার। সে একটি গাড়ি চালাতে থাকবে, হি উইল বি ড্রাইভিং এ কার। সে একটি গাড়ি চালিয়েছে, হি হ্যাজ ড্রাইভ এ কার, হি হ্যাজ ড্রাইভেন এ কার। ড্রিভেন, হ্যাজ ড্রিভেন এ কার। সে একটি গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে, হি ওয়াজ চালিয়েছিল, হি ওয়াজ চালিয়েছিল হসপিটাল, পাস্ট পারফেক্ট টেন্স হবে না নাকি? হি ওয়াজ হি হ্যাড ড্রিভেন এ কার বিফোর হসপিটাল। সে একটি গাড়ি চালিয়ে থাকবে, সে একটি গাড়ি চালিয়ে থাকবে, হি উইল হ্যাভ ড্রিভেন এ কার। সে সকাল থেকে একটি গাড়ি চালাচ্ছে, সে সকাল থেকে একটি গাড়ি চালাচ্ছে, হ্যাঁ বলেন হচ্ছে। ড্রাইভিং এ কার সিন্স মর্নিং। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন স্যার। আচ্ছা তাহলে দেখেন
এখানে আমরা কি বলেছিলাম, এখানে কিন্তু আমাদেরকে এই জায়গাটা থেকে পরিবর্তন করব। আমরা পরিবর্তনটা কিভাবে করব, এখানে সবগুলো দেখেন প্রেজেন্ট টেন্সের ভিতরে পড়েছে। এরপর আমরা প্রেজেন্ট টেন্স বাদ দিয়ে আমরা যদি পাস্ট টেন্সের ভিতরে চলে যাই, তুমি ফুটবল খেলেছিলে, তুমি ফুটবল খেলোনি, তুমি কি ফুটবল খেলেছিলে, এখানে কিন্তু নেগেটিভ, ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ সব ধরনের বাক্যের সমন্বয় ঘটাতে হবে। সে একটা চিঠি লেখে, এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য, তাই না? যদি বলা হয় সে একটা চিঠি লেখে না, সে কি একটা চিঠি লেখে? সে সে কি একটি চিঠি লেখে না, সে কখন একটি চিঠি লেখে? তাহলে এখানে আমরা রাইট ভার্ব দিয়ে করব, রাইট, রোট, রিটেন। রাইটের ভি2 হচ্ছে রোট, আর রিটেন হচ্ছে ভি3। সে একটি চিঠি লেখে, হি রাইটস এ লেটার। সে একটি চিঠি লেখে, কখন লেখে? বর্তমানকালে। কিন্তু এটাকে যদি অতীতকাল ব্যবহার করে বলি, সে একটা চিঠি লিখেছিল, কি হবে? সে একটা চিঠি, সে একটা চিঠি লিখেছিল। সে কি একটা চিঠি লিখেছিল? ডিড হি রাইট এ লেটার? সে কি একটা চিঠি লেখে, তখন কি হবে? ডাজ হি রাইট এ লেটার? হুম, সে কি একটি চিঠি লেখে না? দেখেন আমরা একটু ভিতরের দিকে চলে যাই, আমরা এগুলো অনেকবার পড়েছি, এখানে আমরা বই পড়তে থাকবো, এটা ফিউচার কন্টিনিউ। সে কাজটি সম্পন্ন করেছে, এই বাক্যগুলো একটু বলবেন। হি হ্যাজ ডান দা ওয়ার্ক, হ্যাঁ সে কাজটি সম্পন্ন করেছে। সে কাজটি সম্পন্ন করেনি, ডান দা ওয়ার্ক, হ্যাঁ। তাহলে কি বলছে? সে কাজটি সম্পন্ন করেনি। হ্যাভ নট না বলে এটাকে আমরা হ্যাভেন্ট বলবো। সে কি কাজটি সম্পন্ন করেছে? হ্যাভ দে, হ্যাভ হি ডান দা ওয়ার্ক? সে কি কাজটি সম্পন্ন করেছে? সে কি কাজটি সম্পন্ন করেনি? হ্যাভেন্ট হি ডান দা ওয়ার্ক? তাহলে দেখেন এই বাক্যগুলো কিন্তু আপনারা পারেন, কিন্তু কি হলে আরো বেশি পারা যাবে? এগুলো প্র্যাকটিস করতে হবে। ল্যাঙ্গুয়েজ ড্রিল যত দ্রুত করা যায় তত ভালো। সে কেন কাজটি সম্পন্ন করেছে? হোয়াই ডাজ হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক? আচ্ছা, সে কেন কাজটি সম্পন্ন করেনি? সে কিভাবে কাজটি সম্পন্ন করেছে? অর্থাৎ এখান থেকে আমাদেরকে প্রত্যেকদিন একটা বিষয় মনে রাখতে হবে, সেই বিষয়টা হচ্ছে আমাদের এই বাক্যগুলো তৈরি করতে গেলে, এই বাক্যগুলো তৈরি করতে গেলে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি এখানে একটা বাক্য প্র্যাকটিস করবেন, ওইটা দিয়ে আপনি আরো 10টা বাক্য তৈরি করতে পারবেন। অর্থাৎ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা মনে রাখবেন। দেখেন ছোট ছোট প্র্যাকটিস, এগুলো একেবারে প্রাথমিক পর্যায়ে আমরা করে থাকি। এখান থেকে একটা ভার্ব আর সাবজেক্টও সেই একই থাকবে, সেইখান থেকে কতগুলো বাক্য তৈরি করা যায়। আমি একজন শিক্ষক, আই এম এ টিচার। দেখেন একটু দেখবেন প্লিজ, একটা ভার্ব দিয়ে আমরা কতগুলো বাক্য তৈরি করি। এই যে সাবজেক্ট আর ভার্ব, আর কিচ্ছু এখানে লাগবে না, শুধু সাবজেক্ট এবং ভার্ব। বলছে আমি বলি, আই সে, সে মানে হচ্ছে বলা। আর আমি বলেছিলাম বা আমি বললাম, আই সেইড, আই সেইড। আমি বলবো, আই উইল সে। আমি বলছি, আমি বলেছি। এই যে বলেছিলাম, ইয়াসি, ইয়াসও থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো আমি বলেছি, আই হ্যাভ সেইড, আই হ্যাভ সেইড, আমি বলেছি। আমি বলেছিলাম, আই হ্যাড সেইড, কি হবে? এটা কিন্তু পাস্ট পারফেক্টের নিয়মে হয়েছে, আপা খেয়াল করবেন, আই হ্যাড সেইড। আর এই যে আমি বললাম, হ্যাঁ আমি, হ্যাঁ পাস্ট পারফেক্টে হ্যাড হবে, আর পাস্ট ইনডেফিনিটে সাবজেক্টের পরে ভার্বের ভি2 হবে। সাবজেক্টের পরে কি হবে? ভার্বের ভি2 হবে। আমি বললাম বা আমি বলেছিলাম, আই সেইড, অথবা আই টোল্ড, আমি একটা গল্প বলেছিলাম, আই টোল্ড এ স্টোরি। হ্যাঁ, আমি গতকাল একটা গল্প বলেছিলাম, আই টোল্ড এ স্টোরি ইয়েস্টারডে, আই টোল্ড এ স্টোরি ইয়েস্টারডে। হ্যাঁ, তারপর আমি বলতে পারি, আই ক্যান সে। এগুলো প্রথম থেকে একটু পড়েন তো, আমি বলবো, আই উইল সে, এখান থেকে। আমি বলবো আই উইল সে। হুম, আমি বলেছি আই হ্যাভ সেড। হুম, আমি বলেছিলাম আই হ্যাভ সেড। আমি বলতে পারি আই ক্যান সে। আমি বলতে পারি আই মে সে। আমি বলতে পারতাম আই কুড সে। হ্যাঁ, আমি বলতে পারতাম আই মাইট সে। হুম, আমার বলা উচিত আই শুড সে। হুম, আমি অবশ্যই বলবো আই মাস্ট সে। হুম, আমাকে বলতে হয় আই অ্যাম টু সে। হুম, আমাকে বলতে হবে আই হ্যাভ টু সে। হ্যাঁ, আমাকে বলতেই হবে হুম, আই মাস্ট টু সে। আই মাস্ট হ্যাভ টু সে। হ্যাঁ, হ্যাঁ, আমাকে বলতে হয়েছিল আই হ্যাড টু সে। হুম, আমি বলতে সাহস করি আই আই ডেয়ার টু সে। হুম, আমার বলার প্রয়োজন আই নিড টু সে। আমি বলতে চাই আই উড লাইক টু সে। আমি বলতে পারবো আই উইল বি এবল টু সে। হুম, আমার বলা উচিত ছিল আই শুড হ্যাভ সেড। হুম, আমার বলতে হচ্ছে ইচ্ছে করছে। হুম,
I feel like saying. সেইং। এই যে দেখেন একটা নিয়ম, আমার বলতে ইচ্ছা করছে, আমার খেতে ইচ্ছা করছে, আমার যেতে ইচ্ছা করছে, আমার এখন বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, আমার এখন ঘুমাতে ইচ্ছা করছে, আমার এখন টেলিভিশন দেখতে ইচ্ছা করছে, আমার এখন ফেসবুক চালাতে ইচ্ছা করছে, তার এখন বাড়ি যেতে ইচ্ছা করছে। এই ইচ্ছা করছে এইটা বললে সাবজেক্টের পরে ফিল লাইক, এটা বললে সাবজেক্টের পরে ফিল লাইক প্লাস ভার্বের সঙ্গে আইএনজি দিতে হয়। হ্যাঁ, সাবজেক্টের পরে ফিল লাইক প্লাস ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে। আমার বলতে ইচ্ছা করছে, আই ফিল লাইক সেইং। হ্যাঁ, সেইং। এরপর দেখেন বলছে যে আমার বলা প্রয়োজন, আপনি বলছেন যে আমার এখন ভাত খাওয়া প্রয়োজন, আমার এখন ঔষধ খাওয়া প্রয়োজন, আমার এখন শরীরের চেক আপ করানো প্রয়োজন, আমার এখন কলকাতায় যাওয়া প্রয়োজন, আমার এখন কুয়েত যাওয়া প্রয়োজন, তার এখন ঘুমানো প্রয়োজন। এগুলা সাবজেক্টের পরে নিড টু, সাবজেক্টের পরে কি দিতে হবে? নিড টু প্লাস ভার্বের ভি অন ফর্ম। সাবজেক্টের পরে নিড টু প্লাস ভি অন ফর্ম। সুমাইয়া আপা কথা বলবেন। এখানে দেখেন একটা বলেছে, হ্যাঁ হ্যাঁ স্যার আপনার ভুলে পড়লাম, থাকা উচিত শুড হ্যাভ, একই। হ্যাঁ, এখানে আমার বলা উচিত ছিল আই শুড হ্যাভ সেইড। হ্যাঁ, এটা শুড দিয়ে আমরা আরো কিছু বাক্য বলতে পারি, শুড এবং শুড হ্যাভ, এগুলো দিয়ে আমরা একটু ক্লিয়ার করি। শুড হ্যাভ মানে উচিত ছিল। প্রথমে শুড দিয়ে যদি বলা হয় আমার যাওয়া উচিত ছিল, আই শুড গো। সুমাইয়া আপা বলবেন আমার যাওয়া উচিত ছিল, কি হবে? আই শুড গো। আমার আমার লেখা উচিত ছিল, আমার লেখা উচিত, সরি ছিল না, আমার লেখা উচিত, আই শুড রাইট। আমার একটা চিঠি লেখা উচিত, আই শুড রাইট এ। আমার একটা কবিতা লেখা উচিত, should write a poem. পোয়েম। আমার একটা গল্প লেখা উচিত, I should write a story. স্টোরি। আমার একটা উপন্যাস লেখা উচিত, Should write a নোভেল। নোভেল উপন্যাস ইংরেজি কি হবে? নোভেল। আমার ইংরেজি শেখা উচিত, আই শুড লার্ন ইংলিশ। আমার ইংরেজি শেখা উচিত। আমার ঢাকায় যাওয়া উচিত, আই শুড গো টু ঢাকা। আমার ঢাকায় যাওয়া উচিত নয়, আই শুডেন্ট গো টু ঢাকা। শর্ট ফর্মটা বলবেন সবাই এখন। হ্যাঁ, আধুনিক যুগে শর্ট ফর্ম চলে। আমার ঢাকায় যাওয়া উচিত নয়, আই শুডেন্ট গো। আমার খাবারটি খাওয়া উচিত নয়, ইয়েস, আই শুডেন্ট ইট দ্য ফুড। তবে দেখেন বর্তমান বিশ্বে এই ইট কে আর ইট বলা হয় না, খাওয়াকে ইট বলা হয় না, টেক বলা হয়। আই শুডেন্ট টেক দ্য ফুড, আই শুডেন্ট টেক দ্য ফুড। হ্যাঁ, এখানে আপনি আরো ভালো উচ্চাঙ্গের ইংরেজি ব্যবহার করতে পারেন, আই শুডেন্ট হ্যাভ দ্য ফুড। হ্যাভ মানেও কিন্তু পাওয়া বা খাওয়া বা গ্রহণ করা। আই শুডেন্ট হ্যাভ দ্য ফুড। হ্যাঁ, বর্তমানে এগুলো বেশি ব্যবহার হচ্ছে। আমার ঘুমানো উচিত, কি হবে? আই শুড স্লিপ। আমার সাহায্য করা উচিত, আই শুড হেল্প। আমার যোগদান করা উচিত, আই শুড জয়েন। আমার মনে করেন আপনার একই সঙ্গে দুইটা চাকরি হয়েছে, তো আপনি বলছেন যে আমার ব্যাংকে যোগদান করা উচিত, আই শুড জয়েন ইন দা ব্যাংক বা টু দা ব্যাংক। হ্যাঁ, আচ্ছা, তোমার যাওয়া উচিত, এখানে আই এর পরিবর্তে ইউ হবে, ইউ শুড গো। তোমার যাওয়া উচিত। তোমার লেখা উচিত, ইউ শুড রাইট। তোমার আসা উচিত, ইউ শুড কাম। তোমার ঘুমানো উচিত, ইউ শুড স্লিপ। তার সাহায্য করা উচিত, ইউ শুড হি শুড হেল্প। হ্যাঁ, আচ্ছা, তোমার যোগদান করা উচিত, ইউ শুড জয়েন। আচ্ছা দেখেন, তোমার আসা উচিত, কি হবে? ইউ শুড কাম। তোমার লেখা উচিত, ইউ শুড। তোমার ঘুমানো উচিত, ইউ শুড স্লিপ। তোমার আসা উচিত, ইউ শুড কাম। তোমার আসা উচিত নয়, ইউ শুডেন্ট কাম। তোমার কি আসা উচিত? শুড ইউ কাম। তোমার কি আসা উচিত নয়? হ্যাঁ, আমার আসা উচিত। না, আমার আসা উচিত নয়। কেন তোমার আসা উচিত? কেন তোমার আসা উচিত নয়? হোয়াই শুডেন্ট ইউ কাম। এইবার দেখেন বলছে যে শুড হ্যাভ প্লাস ভার্বের V3। যেমন বলছে যে অতীতে কিছু করা উচিত ছিল, অতীতে কিছু করা উচিত ছিল, এক্ষেত্রে আপনাকে শুড হ্যাভটা ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? শুড হ্যাভটা ব্যবহার করতে হবে। আপনি বলতে পারছেন যে স্যার আমার এই কাজটি করা উচিত ছিল, আমার সেখানে যাওয়া উচিত ছিল। অর্থাৎ বলা হচ্ছে আমার যাওয়া উচিত ছিল, তখন আই শুড হ্যাভ গন।
এই শুড হ্যাভ যখনই দিবেন কোন বাক্যে হ্যাজ হ্যাভ হ্যাড ব্যবহার করলে তারপরে ভার্বের V3 হয়। তো বলছে আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন। যদি বলা হয় আমার আসা উচিত ছিল, আই শুড হ্যাভ কাম। আচ্ছা, তারপর বলছে আমার পরিষ্কার করা উচিত ছিল, আই শুড হ্যাভ ক্লিন। আমার বোঝা উচিত ছিল, have understood, আই শুড হ্যাভ আন্ডারস্টুড। তোমার যাওয়া উচিত ছিল, should have gone, তার যাওয়া উচিত ছিল, they should have gone, গন। তার বললে হি। হ্যাঁ, আচ্ছা তাহলে হ্যাঁ এখানে যদি বলা হয় হ্যাঁ যাওয়া উচিত হচ্ছে, খাওয়া উচিত হচ্ছে, যেমন আপনি এখন দেশে আসতে চাচ্ছেন বাংলাদেশে, তো বলছেন যে আমার এখন দেশে যাওয়া উচিত হচ্ছে, তাহলে আই শুড বি গোয়িং। কি হবে? আই শুড বি গোয়িং, আমার যাওয়া উচিত হচ্ছে। যদি বলা হয় আমার লেখা উচিত হচ্ছে, আমার লেখা উচিত হচ্ছে, আই শুড বি রাইটিং। আমার খাওয়া উচিত হচ্ছে, আই শুড বি ইটিং, আই শুড বি ইটিং। আমার আসা উচিত হচ্ছে, আই শুড বি কামিং, কামিং। আমার ব্যবহার করা উচিত হচ্ছে, আই শুড বি ইউজিং। হ্যাঁ, আচ্ছা তোমার যাওয়া উচিত হচ্ছে, ইউ শুড বি গোয়িং। আচ্ছা এরপর দেখেন এই শুড, শুড বি, শুড হ্যাভ, এই রকমের ব্যবহার আমাদেরকে আরো শিখতে হবে, যেমন নিড টু, তারপর নিডেড টু, তারপর হচ্ছে নিড, ফিল লাইক, শুধু নিড, হ্যাঁ, ফেল্ট লাইক, অর্থাৎ এখানে অনেকগুলা ব্যবহার। তো যাই হোক, এখানে দেখেন আই শুড সে, আই মাস্ট সে, প্রত্যেকটা ভার্ব কি আছে? সে। এইবার দেখেন সে কে পরিবর্তন করে দিলাম লার্ন। লার্ন মানে হচ্ছে শেখা, লার্ন মানে কি হবে? শেখা। যেমন বলছে দেখেন আমি শিখি, আই লার্ন, আমি শিখি, আই লার্ন, আমি শিখলাম, আই লার্নড, LEARNED, এটাকে টিও বলা যায়, লার্নড। আমি শিখবো, আই উইল লার্ন। কি হবে বলেন? আই উইল লার্ন, আমি শিখবো। আমি শিখেছি, কি হবে? আই হ্যাভ লার্নড। আমি ইংরেজি শিখেছি, আই হ্যাভ লার্নড ইংলিশ। হ্যাঁ, আচ্ছা তাজ ভাইয়াও বলবেন আমি শিখেছিলাম, আই হ্যাড লার্নড, আই হ্যাড লার্ন। আমি শিখতে পারি, আই ক্যান লার্ন, আমি শিখতে পারি, আই ক্যান লার্ন। আমি শিখতে পারি, এখানে মে মানে সম্ভাবনা বোঝাচ্ছে, আই মে লার্ন। আমি শিখতে পারতাম, হ্যাঁ আমি শিখতে পারতাম, আই কুড লার্ন। আচ্ছা যাই হোক, বন্ধ ছিল। আমার শেখা উচিত, আই শুড লার্ন। অর্থাৎ এই যে নিয়মগুলো দিয়েছি, এই নিয়মগুলো সব জায়গায় একই। এই আই লার্ন থেকে শেষের বাক্য আই ফিল লাইক লার্নিং, আমার শিখতে ইচ্ছা করছে, আই ফিল লাইক লার্নিং, আমার শিখতে ইচ্ছা করছে। দেখেন এই রুলগুলো খুব মজার, এখান থেকে আমরা অনেক বাক্য তৈরি করতে পারি। প্রত্যেকটা দিন যদি এই রুলগুলো প্র্যাকটিস করা হয়, অনেক বাক্য শেখা যায় এক একটা রুল থেকে। দেখেন এখানে রুলটা কেমন, এই রুলটা খুব ইম্পর্টেন্ট একটা রুল, এই রুলগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। দেখেন প্রত্যেকটা জায়গায়, এখানে প্রত্যেকটা জায়গায় আই অ্যাম দিয়েছি, প্রত্যেকটা জায়গায় আই অ্যাম। এরপর কি ব্যবহার করেছি? আই অ্যাম এর পরে এখানে একটা নাউন অথবা অ্যাডজেক্টিভ দেওয়া যায়। আই অ্যাম এ টিচার, আই অ্যাম ফাইন, আই অ্যাম এ স্ট্রং, আই অ্যাম উইক, আই অ্যাম ব্রেভ, হ্যাঁ, আই অ্যাম অনেস্ট। এই যে সৎ, পাইলট, কখনো অ্যাডজেক্টিভও হতে পারে, আবার কখনো নাউনও হতে পারে। আমি বুদ্ধিমান, আই অ্যাম ক্লেভার। আমি ভয় পাচ্ছি বা আমি ভীত, আই অ্যাম অ্যাফ্রেইড। আমি একা, আই অ্যাম অ্যালোন। আমি তোমার সাথে, আই অ্যাম উইথ ইউ। আমি পথে আছি, এই যে আমি পথে আছি, মনে করেন এখানে আপনি অফিস শেষ করে বাসায় রওনা দিয়েছেন, আপনার স্ত্রী আপনাকে ফোন দিয়ে বলছে তুমি কোথায় আছো, আপনি তাকে ইংলিশে বলবেন আই অ্যাম অন দা ওয়ে। কি বলতে হবে? আই অ্যাম অন দা ওয়ে, আমি পথে আছি। হ্যাঁ, সুমাইয়া আপু তার হাজবেন্ডকে ফোন দিয়েছে, তুমি কত দূর, তুমি কোন পর্যন্ত, তুমি কোন পর্যন্ত, সে বলছে আই অ্যাম অন দা ওয়ে, আই অ্যাম অন দা ওয়ে। আমি ঘরে আছি, আই অ্যাম ইন দা রুম। এই দেখেন এখানে আর অন হবে না, কোনো কিছুর মধ্যে বা ভিতরে বুঝালে ইন বসে, আই অ্যাম ইন দা রুম, আমি ঘরে আছি। আমি দরজায় আছি, আই অ্যাম এট দা ডোর, এট দা ডোর। আমি বাহিরে আছি, আই অ্যাম আউটসাইড, আই অ্যাম আউটসাইড। আমি ভেতরে আছি, আই অ্যাম ইনসাইড, ইনসাইড। আমি তোমার কাছে আছি, আই অ্যাম নিয়ার ইউ, নিয়ার ইউ। হ্যাঁ, আমি আগ্রহী, আই অ্যাম ইন্টারেস্টেড। আমি বিভ্রান্ত, আই অ্যাম কনফিউজড, আই অ্যাম কনফিউজড। আচ্ছা তো যাই হোক, দেখেন এখানে ছোট ছোট রুল দিয়েছি,
ডেইলি ইউজ কয়েকটা সেন্টেন্স আমরা একটু দেখবো যে এই সেন্টেন্স গুলো আমরা কিভাবে ডেইলি ইউজ করি প্রত্যেকদিন আমাদের দৈনন্দিন জীবনে। যে যেমন আমি সাঁতার কাটতে পছন্দ করি, আই লাইক সুইমিং। আমাকে এক গ্লাস পানি দাও, বা আমাকে একটি গ্লাস পানি আনো, প্লিজ ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার। আমাকে এক গ্লাস পানি দিন। আমি গাড়ি চালানো শিখছি। মনে করেন বিদেশের মাটিতে কিন্তু গাড়ি যার গাড়ি সে ড্রাইভ করে। তো বলছেন স্যার আমি এখানে একটা ড্রাইভিং কোর্সে ভর্তি হয়েছি, আমি গাড়ি চালানো শিখছি। আই এম লার্নিং টু ড্রাইভ। আই এম লার্নিং টু ড্রাইভ। তুমি কি এটি আবার বলতে পারবে? ক্যান ইউ রিপিট দ্যাট? ক্যান ইউ রিপিট দ্যাট? মনে করেন আমি একটা জিনিস শিখালাম, আপনারা ভালোভাবে শিখতে পারেননি, তখন আপনি বলবেন যে স্যার ক্যান ইউ রিপিট দ্যাট? স্যার ক্যান ইউ রিপিট দ্যাট? ওই কথাটা যে স্যার আরেকবার কি একটু বুঝাবেন, এটা বাংলায় না বলে ইংলিশে বলবেন ক্যান ইউ রিপিট দ্যাট? ক্যান ইউ রিপিট দ্যাট? হ্যাঁ। আচ্ছা, আমি নার্ভাস বোধ করছি, আই ফিল নার্ভাস। আই এম ফিলিং নার্ভাস। আই এম ফিলিং। নিকটতম হাসপাতাল কোথায়? মনে করেন আপনি একটা এরিয়াতে নতুন গিয়েছেন, সেখানে হাসপাতাল কোথায় আপনি জানেন না, তো বলছেন হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল? হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল? নিকটতম হাসপাতাল কোথায়? আমার কিছু জামা কাপড় কিনতে হবে, আই নিড টু বাই সাম ক্লথস। আই নিড টু। আমার কিছু, মনে করেন স্বাভাবিকভাবে দেখবেন আমাদের মনে করেন যখন আমরা শপিং এ যাই, বা আমার জামা কাপড় পুরাতন হয়ে গিয়েছে, আমার কিছু জামা কাপড় কিনতে হবে, এই কথাটা ইংলিশে বলতে হবে আই নিড টু বাই সাম ক্লথস। হ্যাঁ। ক্যান ইউ হেল্প মি ফাইন্ড দিস প্লেস? তুমি কি আমাকে এই জায়গা খুঁজে পেতে সাহায্য করবে? আচ্ছা সুমাইয়া আপু এই বাক্যগুলো একটু পড়েন তো আপা, প্রথম থেকে। হ্যাঁ। হুম। প্লিজ ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার। আমাকে একটি গ্লাস পানি আনো। হ্যাঁ। আই অ্যাম লার্নিং টু ড্রাইভ। আমি গাড়ি চালানো শিখছি। হ্যাঁ। ক্যান ইউ রিপিট দ্যাট? তুমি কি এটা আবার বলতে পারবে? হ্যাঁ। আই অ্যাম ফিলিং নার্ভাস। আমি নার্ভাস বোধ করছি। হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল? নিকটতম হাসপাতাল কোথায়? হ্যাঁ। আই নিড টু বাই সাম ক্লথস। আমার কিছু জামা কাপড় কিনতে হবে। হ্যাঁ। ক্যান ইউ হেল্প মি ফাইন্ড দিস প্লেস? হ্যাঁ। তুমি কি আমাকে এই জায়গা খুঁজতে সাহায্য করবে? হ্যাঁ। আই অ্যাম রিডিং এ নিউজ পেপার। আমি সংবাদপত্র পড়ছি। প্লিজ কল মি টুমরো। আমাকে আগামীকাল ফোন করো। হ্যাঁ। আই অ্যাম গোয়িং ফর এ রান। আমি দৌড়াতে যাচ্ছি। হ্যাঁ। তুমি কি আমাকে এটি দেখাতে পারবে? শো মি দিস। হুম। দেখাতে পারবে? আই লাইক লিসেনিং টু মিউজিক। আমি গান শুনতে পছন্দ করি। প্লিজ বি কোয়াইট। দয়া করে চুপ করো। হুম। আই এম ফিলিং বেটার টুডে। আজ আমি ভালো বোধ করছি। হোয়ার ইজ দ্য ট্রেন স্টেশন? ট্রেন স্টেশন কোথায়? আই নিড টু ফিনিশ মাই হোমওয়ার্ক। আমার হোমওয়ার্ক শেষ করতে হবে। ক্যান ইউ এক্সপ্লেইন দিস টু মি? তুমি কি আমাকে এটি ব্যাখ্যা করতে পারবে? আই এম লার্নিং টু প্লে গাইটার। না, গিটার। গিটার গিটার গিটার। আই এম লার্নিং টু প্লে গিটার। শিখছি। হ্যাঁ। প্লিজ কাম উইথ মি। দয়া করে আমার সাথে এসো। হুম। আই এম গোয়িং টু পার্ক। আমি পার্কে যাচ্ছি। ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইস? তুমি কি আমাকে কিছু পরামর্শ দিতে পারবে? আই লাইক রিডিং বুকস। আমি বই পড়তে পছন্দ করি। প্লিজ ডোন্ট ফরগেট দিস। এটি ভুলে যেও না। হ্যাঁ। প্লিজ আই এম ফিলিং কোল্ড। আমি Cold. অনুভব করছি। হুম। ক্যান আই সিট হিয়ার? হুম। আমি কি এখানে বসতে পারি? আই লাইক পেইন্টিং। আমি ছবি আঁকতে পছন্দ করি। প্লিজ টার্ন অফ দ্য ফ্যান। দয়া করে ফ্যান বন্ধ করো। প্লিজ টার্ন অফ দ্য ফ্যান। মনে করেন আপনার ঠান্ডা লাগছে বা শীত অনুভব হচ্ছে, শীত শীত করছে, আপনি আপনার ছেলেকে বলছেন যে প্লিজ টার্ন অফ দ্য ফ্যান। প্লিজ টার্ন অন দা। যদি আপনাকে ফ্যান চালানোর প্রয়োজন বোধ হয়, তাকে বলবেন প্লিজ টার্ন অন দা ফ্যান। প্লিজ টার্ন অন দা ফ্যান। দয়া করে ফ্যানটা চালু করো, আর দয়া করে ফ্যানটা বন্ধ করো। প্লিজ টার্ন অফ দা ফ্যান। অর্থাৎ এই বাক্যগুলো ঠিক এইভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এগুলো বলা হচ্ছে ডেইলি ইউজ সেন্টেন্স। এই যে দেখেন, এই অফিসে, যে আমি অফিসে যাচ্ছি, আপনি রেডি হয়েছেন, অফিসের জন্য বের হয়েছেন, তখন বলছেন নাও আই এম গোয়িং টু অফিস। তুমি কি বাতি চালু করতে পারবে? বাতি মানে হচ্ছে এখানে আলো। ক্যান ইউ টার্ন অন দ্য লাইট? ক্যান ইউ টার্ন অন দ্য লাইট? আমি সবজি খেতে পছন্দ করি। আই লাইক ইটিং ভেজিটেবলস। দয়া করে এখানে এসো, প্লিজ কাম হেয়ার। আমি তৃষ্ণার্ত। আই এম ফিলিং থার্স্টি। নিকটতম বাস স্টপেজ কোথায়? নিকটতম বাস স্টপ কোথায়? হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট বাস স্টপ? আমার কিছু রুটি দরকার। আই নিড সাম ব্রেড। আই নিড সাম
ব্রেড, আমার কিছু রুটি দরকার। দেখেন এগুলার পাশাপাশি আমি আপনাদেরকে এই বিষয়টা একটু দেখাতে চাই, আমাদেরকে কিছু ডায়লগ প্র্যাকটিস করতে হবে দৈনন্দিন জীবনে। এই ডায়লগের গুরুত্বটা খুবই অপরিসীম। সেই ছোট ছোট ডায়লগ দেখেন, এই শর্ট ডায়লগ থেকে আমরা যদি একটু কথা বলা শিখি আমাদের মনে হয় বেশি ভালো হয়। একটা হচ্ছে জিদান এবং কন্ডাক্টরের ভিতরে, এখানে কি বলছে, বলছে তার পাশে একজন বলল যে দেখেন একজন টিকিট কাউন্টার, হ্যাঁ, বলছে যে ব্রাদার জাস্ট সে ইওর ডেস্টিনেশন অ্যান্ড আস্ক ফর এ টিকেট। সে সাহস করে বলল আই ওয়ান্ট টু গো টু মিরপুর, ওয়ান টিকেট প্লিজ। হেল্পার জিদানের কথা শুনে অবাক হলো এবং টিকিট দিল। আশেপাশে যাত্রীরা মুগ্ধ হয়ে জিদানের দিকে তাকালো। তৎক্ষণাৎ তার মনে হলো কিছু ক্ষেত্রে ইংরেজি বলতে পারাটা ভিন্ন ধরনের ব্যক্তিত্ব প্রকাশ করে। যদি আপনি যেখানে মানুষ কেউ ইংরেজি বলতে পারে না সেখানে আপনি ইংরেজি বলবেন, আপনার গুরুত্বটা বেড়ে যাবে, সবাই আপনাকে সম্মান করবে যে ওরে বাপরে লোকটা ইংরেজি বলতে পারে। তো দেখেন জিদান এবং কন্ডাক্টর, ছোট্ট একটা ডায়লগ। জিদান বলছে একটা টিকিট দেন তো, আমি মিরপুরে যাব। কি বলছে, একটা টিকিট দেন আমি মিরপুরে যাব। ওয়ান টিকিট টু মিরপুর। দেখেন এখানে কোনো ভার্ব নাই, হ্যাঁ, ইনফরমালি কিন্তু এখানে কোনো ভার্ব দেওয়ার প্রয়োজন হয় না। বলছে ওয়ান টিকিট টু মিরপুর, মিরপুরের একটা টিকিট দেন প্লিজ, দয়া করে বা অনুগ্রহ করে। কন্ডাক্টর বলছে ওকেই, ঠিক আছে। হেয়ার ইউ গো, হেয়ার ইউ গো মানে হচ্ছে এই নিন, এইটা দিয়ে আপনি যেতে পারবেন। হেয়ার ইউ গো অথবা ইট ইজ ইয়োর টিকিট, দিস ইজ ইয়োর টিকিট। জিদান বলছে হাউ মাচ ইজ ইট, এটা কত টাকা? কন্ডাক্টর বলছে 20 টাকা। 20 টাকা, 20 টাকা। জিদান বলছে হিয়ার্স দ্য মানি, এই নিন টাকাটা। কন্ডাক্টর বলছে থ্যাংক ইউ। তাহলে মাত্র কয়েকটা লাইনের ভিতরে একটা শর্ট ডায়লগ আমরা দেখলাম, তাই না? ছোট্ট একটা ডায়লগ। আরো একটা ডায়লগ দেখেন, হ্যাঁ, এটা ম্যানেজার এবং সমীর বা সামির, একটা লোক, দুইজনের ভিতরে। বলছে যে ম্যানেজার বলছে গুড মর্নিং সামির, শুভ সকাল সামির। সামির বলছে গুড মর্নিং স্যার, শুভ সকাল স্যার। ম্যানেজার বলছে আর ইউ ডান উইথ দ্য রিপোর্ট, তুমি কি রিপোর্টটা শেষ করেছো? সামির বলছে নট ইয়েট স্যার, আই উইল সাবমিট ইট বাই 2 PM। না স্যার, আমি এখনো এটা সাবমিট করিনি, দুপুর 2টার মধ্যে দিয়ে দিব। ম্যানেজার বলছে ওকেই, ডোন্ট বি লেট, ঠিক আছে, তবে দেরি করবেন না। সামির বলছে শিওর স্যার। এরপরে আপনি আরো দিতে পারেন, ম্যানেজার বলবে থ্যাংক ইউ, সামির বলবে থ্যাংক ইউ অলসো স্যার, থ্যাংক ইউ টু স্যার। অর্থাৎ এই যে দেখেন আমি এগুলো দিয়ে দিব আজকে, এগুলো থেকে এগুলো একটু প্র্যাকটিস করবেন ছোট ছোট। দেখেন নাসরিন এবং মেন্টরের ভিতরে একটা কথোপকথন, তারপর অনেকগুলো ডায়লগ এখানে ছোট ছোট শর্ট ডায়লগ দিয়েছে। এই যে বলছে যে আমি সাইকেল চালাতে পারি, ক্যানের ব্যবহার দিয়েছে, আমরা যে মডাল ভার্ব করেছি আজকে, ক্যান, আই ক্যান রাইড এ বাইসাইকেল। আমি রাতের খাবারের পর টিভি দেখতে পারি, আই ক্যান ওয়াচ টিভি আফটার ডিনার। তুমি আমার কলম ধার নিতে পারো, ইউ ক্যান ব্রো মাই পেন। কারো কলমে কালি শেষ হয়ে গেছে, আপনি তাকে বলছেন তুমি আমার কলম ধার নিতে পারো, ইউ ক্যান ব্রো মাই পেন। তারা মাঠে ফুটবল খেলতে পারে, দে ক্যান প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। তারপর বলছে সে দ্রুত ধাঁধাটি সমাধান করতে পারে, হি ক্যান সলভ দ্য পাজল কুইকলি। জারিন খুব সুন্দর গান গাইতে পারে, ক্যানের ব্যবহার সব, ক্যান মানে সামর্থ্য রয়েছে। জারিন ক্যান সিং ভেরি ওয়েল, কি বলছে, জারিন ক্যান সিং ভেরি ওয়েল, জারিন খুব সুন্দর গান গাইতে পারে। দেখেন তাহলে এইখানে, হ্যাঁ হ্যাঁ, শর্ট করে। এই দেখেন আমি এই জায়গাটা দেখাতে চাচ্ছিলাম যে শর্ট থেকে বড় করা যায়। আমি আগে একটা ক্লাসে দেখিয়েছিলাম, এই যে এখানে শর্টে আমি একটা ভার্ব নিতে পারি, ছোট্ট একটা ভার্ব নিলাম, সেটা হচ্ছে মনে করেন ডু। আমি ছোট্ট একটা ভার্ব নিব, সেই ভার্বটা থাকবে হচ্ছে ডু। এই যে দেখেন ডু মানে হচ্ছে করা। তো এরপর যদি আমি আইএনজি যুক্ত করি তখন হবে করিয়া বা করে। এটার শব্দের অর্থ হবে করিয়া বা করে। একটু দেখবেন প্লিজ, এই যে ডুইং মানে হচ্ছে, ডু মানে করা, প্রত্যেকটা ভার্বের সঙ্গে আইএনজি দিলে সেইটার বাংলা অর্থ দাঁড়ায় করিয়া বা করে। স্ট্যান্ডিং মানে হচ্ছে দাঁড়াইয়া বা দাঁড়িয়ে। গোয়িং মানে হচ্ছে যাইয়া বা যেয়ে। ড্রিঙ্কিং মানে হচ্ছে পান করিয়া বা পান করে। রিডিং মানে হচ্ছে পড়িয়া বা পড়ে। সিঙ্গিং মানে হচ্ছে গান করিয়া বা গান করে। ড্রয়িং মানে হচ্ছে আঁকিয়া। তাহলে এই জিরান্ড দিয়ে এখান থেকে আমরা বাক্য তৈরি করব এখন, যেমন আমি কাজটি করিয়া ভাত খাবো। তাহলে করিয়া ইংরেজি হচ্ছে ডুইং। ডুইং দা ওয়ার্ক আই উইল ইট রাইস, এটা বললেও হয়। আবার এই শেষের অংশ আগে করেছে, আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। কিভাবে খাবো? ডুইং দা ওয়ার্ক, কাজটি করিয়া, কাজটি করিয়া। আই উইল ইট রাইস ডুইং দা, অর্থাৎ এই পিছনের অংশ আগে করতে হবে। আমি ইংরেজি শিখে বিদেশ যাব, আই উইল গো অ্যাব্রোড লার্নিং ইংলিশ। ইংলিশ, হ্যাঁ। যদি বলা হচ্ছে আমি ছবিটি আঁকিয়া বা আমি চিঠিখানা লিখিয়া, আমি চিঠিখানা লিখিয়া তোমাকে পাঠাবো, আই উইল সেন্ড ইউ, আই উইল সেন্ড ইউ আফটার রাইটিং দ্য লেটার, অথবা রাইটিং দ্য লেটার, চিঠিখানা লিখিয়া।
হ্যাঁ, বলা হচ্ছে কাজটি করিয়া আমি তোমার সাথে যোগাযোগ করব। ডুইং দা ওয়ার্ক আই উইল কন্ট্যাক্ট উইথ ইউ। আই উইল কন্ট্যাক্ট উইথ ইউ। তাহলে এই যে পুরো শব্দটা, এই যে জিরান্ড বলে করিয়া, খাইয়া, যাইয়া, এর অর্থ হচ্ছে কি, মানে ভার্বের পরে আইএনজি দিতে হয়। অর্থাৎ এর ইংরেজি শব্দ হবে উয়া বা ইয়ে। হ্যাঁ, ডুইং মানে হচ্ছে করিয়া বা করিয়ে, কামিং মানে আসিয়া বা এসে, ইটিং মানে খাইয়া বা খেয়ে, প্লেইং মানে খেলিয়া বা খেলে। তাহলে এই শব্দগুলো দিয়ে না, এইটার আমি আগামী ক্লাসে দেখাবো। টোটাল জিরান্ড, এখানে জিরান্ডের অনেকগুলো প্রকারভেদ রয়েছে, বাই প্লাস জিরান্ড, উইদাউট প্লাস জিরান্ড। হ্যাঁ, যেমন বলা হচ্ছে কি, ভাত খাওয়ার দ্বারা আমরা শক্তি পাই, অর্থাৎ বাই ইটিং রাইস উই গেট এনার্জি। হ্যাঁ, তারপর বলা হচ্ছে অনুশীলন করার দ্বারা আমরা ইংরেজি শিখতে পারি, বাই প্র্যাকটিসিং উই ক্যান লার্ন ইংলিশ। হ্যাঁ, এই জিরান্ডের উপরে আমি একটা আগামী ক্লাসে ক্লাসটা নিব। তো দেখেন এখানে মূলত হচ্ছে এইগুলো জিরান্ড বলা হয়, যে আই হ্যাভ, এই যে আই উইল পে ইওর মানি, আমি তোমার টাকাটা পরিশোধ করব কিভাবে, সেলিং মাই হাউস, আমার বাড়ি বিক্রি করিয়া তোমার টাকা পরিশোধ করব। অর্থাৎ সেল মানে বিক্রি করা, ওর সঙ্গে আইএনজি যুক্ত করে সেলিং করা হয়েছে। এই যে ডুইং মানে আসিয়া, সেলিং মানে বিক্রি করিয়া, সেলিং মানে কি হবে, বিক্রি করিয়া। এরখানে কিন্তু ধারাবাহিকতা। এরপর দেখেন ফর প্লাস আইএনজি দিয়ে করা যায়। বলছে প্রেপোজিশনের পরে ভার্ব আসলে তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। প্রিপোজিশনের পরে ভার্ব, এই যে ফর গো হয় না, ফর গোয়িং হয়, ফর ইট হয় না, ফর ইটিং হয়। এই খাবারটি খাওয়ার জন্য, দিস ফুড ইজ ফর ইটিং। এই কলমটি লেখার জন্য, দিস পেন ইজ ফর রাইটিং। ফরের পরে ভার্বের সঙ্গে আইএনজি দিতে হয়। ফর, আফটার, বিফোর, উইদাউট, বাই, ফ্রম, এটসেট্রা, এগুলো হলো প্রেপোজিশন, আর এরপরে ভার্বের সাথে আইএনজি দিতে হয়। ফর সিটিং, বসার জন্য, ফর রানিং, দৌড়ানোর জন্য, ফর ওয়েটিং, অপেক্ষা করার জন্য। হ্যাঁ, কি বলছে, ফর ওয়েটিং। এই যে দেখেন ফর, হ্যাঁ, ফর ইটিং মানে খাওয়ার জন্য। বলছে সে খাওয়ার জন্য কান্না করছে। মনে করেন আপনার বাচ্চা ভাত খেতে পারছে না, বা এখনো ভাত হয়ে পারেনি, সে খাওয়ার জন্য কান্না করছে। হি ইজ ক্রাইং ফর ইটিং। হি ইজ ক্রাইং ফর ইটিং। আমি এখানে ইংরেজি শেখার জন্য এসেছি। আমি এখানে ইংরেজি শেখার জন্য এসেছি। আই হ্যাভ কাম হেয়ার ফর লার্নিং ইংলিশ। আই হ্যাভ কাম হেয়ার ফর লার্নিং ইংলিশ। তুমি তুমি পরিদর্শনের জন্য আসতে পারো, ইউ ক্যান কাম ফর ভিজিটিং। ইউ ক্যান কাম ফর ভিজিটিং, তুমি পরিদর্শনের জন্য আসতে পারো। তাহলে এগুলা আপনারা একটু প্র্যাকটিস করবেন। আর আগামী ক্লাসে আমি জিরান্ডের ব্যবহারটা দেখাবো, জিরান্ড এবং কজেটিভ ভার্বটা। আমরা অনেকদিন কজেটিভ